ফিভার অফ আননোন অরিজিন, আমরা জাস্ট ফিভার অফ অরিজিন আননোন অরিজিন কাকে বলে, হোয়াট আর দ্য পসিবল কজেস, হাউ টু প্রসিড অ্যাবাউট ইট, এইগুলো নিয়ে মেনলি একটু শর্টে ডিসকাস করব। তারপরে ফিভারের উপর জেনারেলাইজ কিছু ডিসকাশন রাখবো, যেগুলো তোমাদের হয়তো থিওরি পরীক্ষাতে সেভাবে আসবে না, কিন্তু ওরালে অবশ্যই আসবে, প্র্যাকটিক্যালেও আসবে, ওরালেও আসবে, যে কোনো স্টেজে এক্সামিনার জিজ্ঞেস করবেন, এবং না বলতে পারলে সেটা কিন্তু খুব ডিসক্রেডিট। আচ্ছা, so to start with, what is fever of unknown origin? It's also called pyrexia of unknown origin. Okay, it's defined as a temperature persistently above 38 degrees centigrade for more than 3 weeks without diagnosis, despite initial investigation during 3 days of inpatient care or after more than 2 inpatient visits. অনেকগুলো পার্ট আছে এটার মধ্যে, 4-5টা ব্যাপার, খুব সহজ কথা যদিও, কিন্তু এগুলো আলাদা আলাদা করে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে ফিভারটা হবে মোর দ্যান 38 ডিগ্রি, অ্যাকচুয়ালি টু বি প্রিসাইজ ইট ইজ 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 101 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, যেটা আমরা নিজেরা যেটা ভাবতে অভ্যস্ত ফারেনহাইটে ভাবলে 101-এর উপর যদি জ্বর হয়, দ্যাট করেসপন্ডস টু 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড। যত ওয়েস্টার্ন লিটারেচারে যদি বিদেশে পড়াশোনা করতে যাও বা ইত্যাদি যাও, সব সেন্টিগ্রেডে থাকে, ওখানে ফারেনহাইটে অতটা থাকে না। সো ওর জন্য লেখা আছে 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড অর 101 ডিগ্রি ফারেনহাইট, এর উপরে পারসিস্টেন্টলি থাকবে টেম্পারেচারটা ফর মোর দ্যান 3 উইকস, এবং তার কজটা অ্যাসার্টেন আমরা করতে পারছি না ইন স্পাইট অফ ইনভেস্টিগেশনস। কতদিন কি ইনভেস্টিগেশন না, 3 দিন অন্তত আমি পেশেন্টকে ভর্তি করে ইনভেস্টিগেশন করেছি, মানে ইনভেসিভ ইনভেস্টিগেশনস করতে পেরেছি, অর পেশেন্ট ভর্তি হয়নি কিন্তু আউটডোরে অন্তত 2বার এসছে। আউটডোরে 2বার এলে আমরা যে সমস্ত রুটিন যে সমস্ত ইনভেস্টিগেশন করে থাকি, বা খুব বেশি জটিল নয় এরকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যেগুলো করে থাকি, এগুলো করেও তার কজটাকে আমরা অ্যাসার্টেন করতে পারিনি। দিস ইজ ফিভার অফ আননোন অরিজিন। যে কোনো একটা জ্বর 7 দিন বাদে 10 দিন বাদে তোমার কাছে এসছে, এ ধারো তার জেনারেল প্র্যাকটিশনারের কাছে কিছু ওষুধ খেয়ে এসছে, ফিভারটা স্পেসিফাই করা যায়নি, তুমি সঙ্গে সঙ্গে তাকে আউটডোর টিকিটে পিইও বলে লিখে দিলে, দ্যাট ইজ গ্রসলি রং, ওটাকে পিইও বলে না। ঠিক আছে, আর একবার বলছি তাহলে, পারসিস্টেন্টলি অ্যাবাভ 38.3 ডিগ্রি ফারেনহাইট, 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড for more than 3 weeks and the cause not ascertained in spite of investigations lasting for 3 days of inpatient care or 2 outdoor visits. Okay, এর কতগুলো সাবসেটও আছে, সেগুলো হচ্ছে এইচআইভি রিলেটেড কিছু কেস, কারণ তাদের ফিভারের কিছু স্পেসিফিক আলাদা কারণ আছে, তাই ইনভেস্টিগেশন আলাদা, তাদের কজ মেবি আলাদা। আর ইমিউনো ডেফিসিয়েন্ট পেশেন্টদের একটা আলাদা সাবসেট আছে, আর একটা আছে নোজোকোমিয়াল, মানে আয়াট্রোজেনিক অর ম্যানমেড ফিভার্স, যেটা আমি চিকিৎসা করতে গিয়ে বা আমি কোনো প্রসিজার করতে গিয়ে যে জ্বরটা ওকে বাঁধিয়ে দিয়েছি, অনেকদিন ধরে একটা ইউরিনারি ক্যাথিটার ঢোকানো আছে, তার থেকে পেশেন্টের একটা ইউটিআই হচ্ছে, সেটা নোজোকোমিয়াল ইনফেকশন। একটা আইভি চ্যানেল রাখা আছে অনেক দিন ধরে, সেটা ঠিকভাবে কেয়ার নেওয়া হয়নি, ইনফেক্টেড হয়ে গেছে, দ্যাট ইজ দ্য নোজোকোমিয়াল ইনফেকশন। এরকম নোজোকোমিয়াল ইনফেকশনগুলোর জন্য আলাদা কিছু সাবসেট অফ স্পেসিফিক ফিভার্স হয়, সেগুলো পরে আসবো আমরা। আজকে আমি জানি না, আজকে হয়তো অতটা টাইম পাবো না, ভবিষ্যতে যখন তোমাদের আমি টানা ক্লাসগুলো যখন নেব, তখন আই উইল ট্রাই টু অ্যাড্রেস দোজ ইস্যুস। নেক্সট স্লাইডটা খুব, যে এগুলোর জন্যই সামনের দিকে আসতে বলছিলাম, তো আমি মোটামুটি বলে দিচ্ছি, যখন তোমরা পিপিটিটা হাতে পাবে, তোমাদের তো পাঠিয়ে দেওয়া হবে, তখন এটা থেকে ভালো করে দেখে নিও। দিস স্লাইড অ্যান্ড দ্য নেক্সট স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য ইটিওলজি অফ দ্য পসিবল কজেস অফ আ পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। কি কি হতে পারে, আমরা কতগুলো ভাগে, কতগুলো হেডে এটাকে ভাগ করে নেব। 1 নম্বর হচ্ছে ইনফেক্টিভ কজেস, 2 নম্বর হচ্ছে নন ইনফেক্টিভ ইনফেকশাস কজ, ইনফ্লেমেটরি কজেস, মানে কোনো ইনফ্লেমেশন একটা বডিতে আছে কিন্তু সেটা কোনো ইনফেকশনের জন্য নয়। তার মধ্যে কি কি পড়ছে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স, অটো ইমিউন ডিসঅর্ডার্স, এগুলো মেইনলি। আর থার্ড একটা ক্যাটেগরি হচ্ছে ম্যালিগনেন্সিস, বিভিন্ন হিডেন ম্যালিগনেন্সি, সেগুলোকে সবসময় হয়তো একদম অবভিয়াসলি বোঝা যায় না, ইনভেস্টিগেট করে বার করতে হয়, সেগুলো ভেরি অফেন দে আর দোজ কজেস অফ ফিভার অফ আননোন অরিজিন। আর একদম
নন স্পেসিফিক কিছু কারণ আছে, তার মধ্যে ওই প্রসিডিউরাল ফেনোমেনন গুলো থাকবে। তাহলে আমরা ইনফেকশন নিয়ে যদি প্রথমে শুরু করি, একদম শুরুতে ইনফেকশনস কনস্টিটিউট অ্যাবাউট 30% অফ দ্য হোল ইস্যু। এর মধ্যে স্পেসিফিক লোকেশনস কি কি পাওয়া যেতে পারে? কিছু অ্যাবসেস, কোথায় কোথায় অ্যাবসেস হতে পারে? হেপাটোবিলিয়ারি সিস্টেমে হতে পারে, ডাইভার্টিকুলামে হতে পারে, মানে মেকেলস ডাইভার্টিকুলামে লেফট ইলিয়াক ফসায়, ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে ইনক্লুডিং দ্য প্রস্টেট, লাংসে হতে পারে, পালমোনারি এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন হতে পারে। এছাড়া ইনফেকশনস অফ ওরাল ক্যাভিটি ইনক্লুডিং ডেন্টাল ইনফেকশনস, হেড নেক ইনফেকশনস ইনক্লুডিং দ্য সাইনাসেস, bone and joint infections, infective endocarditis. This is very important because unless promptly treated, this may lead to disastrous consequences and may even kill the patient. এরপর কি স্পেসিফিক অর্গানিজমস থেকে কি হতে পারে? টিউবারকুলোসিস আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যদি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হয়। চেস্টেরটা অনেক সময় অতটা ধরতে অসুবিধা হয় না, কিন্তু অন্যান্য যে একটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, একটা স্কেলিটাল সিস্টেমে টিউবারকুলোসিস, এইগুলো ঝট করে অবভিয়াস থাকে না, এগুলোকে ইনভেস্টিগেট করে বার করতে হয়। আর কি এইচআইভি ইনফেকশন, আদার ভাইরাল ইনফেকশনস লাইক সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, এপস্টেইন-বার ভাইরাস ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনস লাইক অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা, ডাইমরফিক ফাঙ্গাই, ইনফেকশনস উইথ ফাস্টিডিয়াস অর্গানিজমস লাইক, যেগুলো খুব কমন নয়, স্পেসিফিক সিচুয়েশনে পাওয়া যায়, বার্টোনেলা স্পিসিস, ট্রোপোফেরিমা হুপলাই, এগুলো খুব রেয়ার, স্পেসিফিক কোনো আউটব্রেকের জন্য বা স্পেসিফিক কোনো সারাউন্ডিংসে সে হয়তো এগুলো পাওয়া যেতে পারে। কিছু স্পেসিফিক পেশেন্ট গ্রুপে কিছু স্পেসিফিক ইনফেকশনস পাওয়া যায় অনেক সময়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, রিকেটশিয়াল ইনফেকশনস, ব্রুসেলা স্পিসিস, অ্যামিবিক লিভার অ্যাবসেস, এন্টেরিক ফিভার্স, লিসম্যানিয়া স্পিসিস, বারফোল্ডেরিয়া সিউডোমাইলিয়াই, এইচআইভি অ্যান্ড রেসপিরেটরি ইনফেকশনস। এগুলোকে ইম্পোর্টেড ইনফেকশনস কেন বলছে না? এই স্লাইডটা যে একটা ব্রিটিশ বই থেকে নেওয়া, সেখানে এই এইগুলো কমনলি থাকে না। এর মধ্যে অনেকগুলোই আছে আমাদের পশ্চিমবাংলায় বা ইন্ডিয়াতে খুব র্যাম্পেন্ট। এখানে একটা ম্যালেরিয়া থাকবে, একটা মানে কালাজার থাকবে, এটা কোনো বড় ব্যাপারই নয়, আমরা অভ্যস্ত এগুলোতে। কিন্তু ব্রিটেনে ওরা ম্যালেরিয়া প্রায় দেখেই না। এবার সেখানে একটা পার্টিকুলার লোকালিটিতে যখন বেশ কিছু ম্যালেরিয়া কেস ওরা পাচ্ছে, তার মানে কি সেটা কিছু লোক হয়তো ইন্ডিয়াতে বেড়াতে এসেছিল, একটা গ্রুপ এসেছিল, বা এখান থেকে একটা কমিউনিটি তাদের অনেক আত্মীয় স্বজন ওখানে করে গেছে, তারা ম্যালেরিয়ায় ইনফেক্টেড হয়েই গেছিল ওখানে, সেখানে কয়েকদিন থেকেছে, তাদের থেকে রোগটা ওখানে লোকাল কমিউনিটিতে ছড়িয়ে গেছে, তার মানে ওটা ওখানে একটা ইম্পোর্টেড ইনফেকশন এরকম। আর কি নোজোকোমিয়াল ইনফেকশন, যেটা তখন বললাম, ইনফেকশনস রিলেটেড টু প্রস্থেটিক মেটেরিয়ালস অ্যান্ড সার্জিক্যাল প্রসিজিয়ার্স। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস যদি খুব ভালো করে স্টেরিলাইজ করা না থাকে, বা প্রস্থেটিক মেটেরিয়াল যেটা ব্যবহার করা হয়েছে সেটা যদি কন্টামিনেটেড থাকে, তার থেকে একটা হিডেন ইনফেকশন হয়ে যেতে পারে। এইচআইভি পজিটিভ ইন্ডিভিজুয়ালস, অ্যাকিউট রেট্রোভাইরাল সিনড্রোম, এইডস ডিফাইনিং ইনফেকশনস, যে পার্টিকুলার ইনফেকশনগুলো এইডসের জন্য স্পেসিফিক হয়, যেমন ডিসেমিনেটেড মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স। এটা একটা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, যেটা মানুষের সাধারণত হয় না আনলেস ইমিউনো কম্প্রোমাইজ, কিন্তু এইচআইভি ইনফেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্টারসেলুলারি বেশ কমন। আর কি নিউমোসিস্টিস, কেরিনিয়াই নিউমোনিয়া অ্যান্ড সাইটোমেগালোভাইরাস, এগুলো স্পেসিফিক্যালি সাধারণ জেনারেল হিউম্যান এজ গ্রুপে অতটা বেশি দেখা যায় না, কিন্তু এইচআইভি পজিটিভ পেশেন্টদের মধ্যে এদের ইনসিডেন্স বেশ হাই। এটা গেল আমাদের মোটের উপর ইনফেকশাস কজগুলো। ম্যালিগন্যান্সির মধ্যে কি কি? ফার্স্ট হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, তার মধ্যে লিম্ফোমা, লিউকেমিয়া, মাইলোমা, সলিড টিউমার্স লাইক রেনাল, লিভার, কিডনি, কোলন, স্টমাক, প্যানক্রিয়াস, এগুলো। নেক্সট হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স, হুইচ কনস্টিটিউটস অ্যাবাউট 15% অফ দ্য কেসেস। তার মধ্যে ওল্ড অ্যাডাল্টসদের যেগুলো বেশি কমন হয়, টেম্পোরাল আর্টারাইটিস আর পলিমায়ালজিয়া রিউমাটিকা, এই দুটো ডিজিজ। ইয়াং অ্যাডাল্টসের মধ্যে বেশি পাওয়া যায় স্টিলস ডিজিজ, হুইচ ইজ জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এসএলই খুব ইয়াং পেশেন্টদেরও হতে পারে, যে আমি নিজে 5 বছর বয়সী মেয়েরও এসএলই হতে দেখেছি। ভাস্কুলাইটিক ডিসঅর্ডার্স ইনক্লুডিং পলিআর্টারাইটিস নোডোসা,
rheumatic disease with vasculitis, granulomatosis with Wegener's granulomatosis, polymyositis, Behçet's disease এগুলো, আর রিউম্যাটিক ফিভার ইন সাম এরিয়াস। আমাদের দেশে যেমন রিউম্যাটিক ফিভার কমন, ব্রিটেনে একেবারেই হয় না, আমেরিকাতেও হয় না। এছাড়া 20% হচ্ছে মিসেলেনিয়াস কেসেস, তার মধ্যে কার্ডিওভাস্কুলার কজেস আছে, অ্যাট্রিয়াল মিক্সোমা, অ্যাওর্টাইটিস, অ্যাওর্টিক ডিসেকশন এগুলো। অ্যাট্রিয়াল মিক্সোমা একটা অবভিয়াস ডিজিজ নয়, হার্টের মধ্যে একটা সেসাইল একটা মাস হয়ে আছে, সেটা তুমি বাইরে থেকে কি করে বুঝবে? যখন একটা ইকো করবে তখন দেখতে পাবে যে ভিতরে একটা এরকম মাস হয়ে রয়েছে, একটা অ্যাট্রিয়াল মিক্সোমা রয়েছে, বাট ইট মে বি কজ অফ আ হিডেন ফিভার। রেসপিরেটরির মধ্যে সার্কয়েডোসিস, পালমোনারি এম্বোলিজম, আদার থ্রম্বোএম্বোলিক ডিজিজেস, এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজেসের মধ্যে ইনফ্লেমেটরি বাউয়েল ডিজিজ, মানে আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ এগুলো। এছাড়া গ্র্যানুলোমাটাস হেপাটাইটিস, অ্যাডাল্ট লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস এগুলো। এন্ডোক্রিনাল ডিজিজের মধ্যে কতগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন থাইরোটক্সিকোসিস থেকে ভালো রকম ফিভার হয় অন্তত ইনিশিয়াল স্টেজে, থাইরয়েডাইটিসের জন্য হতে পারে, হাইপোথ্যালামিক লিসেন্স থেকে হতে পারে, কারণ ওখান থেকে টেম্পারেচার রেগুলেশনের হায়ার সেন্টারটা ওখানে থাকে, ফিওক্রোমোসাইটোমা, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া। অল দিস মে কজ ফিভার অফ আননোন অরিজিন। হেমাটোলজিক্যাল কজ আদার্স, তার মধ্যে ম্যালিগন্যান্সিগুলো তো আমরা আগে দেখে নিয়েছি, তার মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া, প্যারক্সিজমাল নকচিয়ানাল হিমোগ্লোবিনিউরিয়া, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, যাকে সংক্ষেপে টিটিপি বলা হয়, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্স, ক্যাসেলসম্যানস ডিজিজ, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, যেগুলো ট্রান্সপ্লান্টের পরে হয়। ইনহেরিটেড কজ হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরিনিয়ান ফিভার, এটা আমাদের দেশে খুব একটা হয় না, মেইনলি মেডিটেরিনিয়ান সির আশেপাশে যে দেশগুলো আছে, ইটালি, স্পেন, পর্তুগাল, তারপর গ্রিস, সাইপ্রাস, এসব দেশে এটা বেশি হয়। ড্রাগ রিয়াকশনস একটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক, ব্লড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা পেশেন্ট খেয়ে যাচ্ছে, সে হয়তো নিজেই দোকান থেকে কিনে খাচ্ছে, বা কোনো একটা আউটডোরে তাকে দেওয়া হয়েছিল, সে আউটডোরে দ্বিতীয়বার ফিরে যায়নি, সেই ওষুধই বারবার খেয়ে যাচ্ছে। এরকম লং কন্টিনিউড আনসলিসিটেড অ্যান্টিবায়োটিক ইউজেজের জন্য হতে পারে, কিছু ক্ষেত্রে ড্রাগ হাইপারসেন্সিটিভিটির জন্যও হতে পারে। আরেকটা আছে ফ্যাকটিসাস ফিভার। সে ফ্যাকটিসাস ফিভার মানে অ্যাকচুয়ালি জ্বর নেই, কিন্তু পেশেন্ট ওটা ম্যালিঙ্গার করছে, বানাচ্ছে। কি করে ফ্যাকটিসাস ফিভার ডায়াগনোজ করতে হয় সেটা আমরা একটু পরে আসছি। আর সবকিছু ইনভেস্টিগেট করেও যে কারণটা আলটিমেটলি খুঁজে পাওয়া যাবে না, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক। মোটামুটি সবকিছুর মধ্যে 15% মতো কেসে হয় আলটিমেটলি, যে তাতে আলটিমেটলি কোনো কারণে খুঁজে পাওয়া গেল না, সেটাকে আমরা ইডিওপ্যাথিক ফিভার বলে ছেড়ে দিই। ইডিওপ্যাথিক ফিভারগুলোতে ফরচুনেটলি দেখা যাচ্ছে বেশিরভাগ কেসেই পরবর্তীকালে আস্তে আস্তে, এগুলো খুব বাড়াবাড়ি হয় না, পরবর্তীকালে আস্তে আস্তে ফিভারটা পাস অফ করে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এই সবগুলোর মধ্যে যা বললাম তার মধ্যে খুব সংক্ষেপে বলতে গেলে, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনস অফ এন্ডোকার্ডাইটিস, ডাইভার্টিকুলাইটিস, ভার্টিব্রাল অস্টিওমাইলাইটিস অ্যান্ড এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস রিপ্রেজেন্ট দ্য মোর কমন ইনফেকশাস ডিজিজ ডায়াগনোসিস। আমরা প্রায় 40-50টা ইনফেকশাস কজের কথা বলেছি, অতগুলো তো সবসময় মাথায় রাখা যায় না, তার মধ্যে এই কয়েকটা কিন্তু কমন ইনফেকশাস কজগুলোর মধ্যে। নেক্সট কি, কমন এনআইআইডিস মানে নন ইনফেকশাস ইনফ্লেমেটরি ডিজিজ, যেগুলো তার মধ্যে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, পলিমায়ালজিয়া রুমাটিকা, সার্কয়েডোসিস, ফ্যামিলিয়াল মেডিটেরিনিয়ান ফিভার অ্যান্ড অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ, এগুলো হচ্ছে কমন, দো ইট ইজ ইন দ্য ইউরোপিয়ান সেটিং, আমাদের দেশে নয়। আর শেষে নিওপ্লাজমগুলোর মধ্যে ম্যালিগন্যান্ট লিম্ফোমা ইজ বাই ফার দ্য মোস্ট কমন কজ অফ ফিভার অফ আননোন অরিজিন। আমাদের দেশে এর সাথে লিউকেমিয়া বা লিম্ফোমাগুলো পাওয়া যায়। এটা হচ্ছে হাউ টু প্রসিড উইথ দ্য পেশেন্ট। খুব তাড়াতাড়ি এটা বলে যাই, ফিভার 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি, ইলনেস লাস্টিং মোর দ্যান 3 উইকস, নো নোন ইমিউনোকম্প্রোমাইজ স্ট্যাটাস। এই পেশেন্টকে আমি পেলাম, আমি হিস্ট্রি নেব, ফিজিক্যাল এক্সামিনেশন করব। আমরা যদি অ্যান্টিবায়োটিক পেশেন্ট অলরেডি পাচ্ছে, নন স্পেসিফিক পেয়ে যাচ্ছে, জেনারেল প্র্যাকটিশনার দিয়েছেন বা হুএভার, সেটাকে আমরা বন্ধ করব। যদি সঙ্গে কোনো গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয়ে থাকে, অনেক সময় দিয়ে দেয়, তাড়াতাড়ি জ্বর কমে যাবে একটু পেশেন্টের রিলিফের জন্য, সেটাকে আমরা বন্ধ করব, কারণ ওটা থাকলে
সাইন সিমটমস গুলো মাস্ক হয়ে যাবে, আমি ডায়াগনোজ করতে পারবো না। নেক্সট আমরা অব্লিগেটরি ইনভেস্টিগেশনস গুলো করব, এই ডিটেলগুলো যাচ্ছি না, সমস্ত যা যা হয়। এক্সক্লুড ম্যানিপুলেশন উইথ থার্মোমিটার, পেশেন্ট নিজে থার্মোমিটারটা ম্যানিপুলেট করে জ্বরটা বাড়াচ্ছে কিনা সেটা দেখতে হবে। পেশেন্ট আমি দেখছি না এই সময় একটা গরম কিছুর মধ্যে থার্মোমিটারটাকে করে দিচ্ছে যাতে টেম্পারেচারটা বেড়ে যায়, বদমাইশি করছে, সেটা খেয়াল করতে হবে যে পেশেন্ট এরকম 2 নম্বরই কিছু করছে কিনা। তারপর কি, স্টপ অ্যান্ড রিপ্লেস মেডিকেশন টু এক্সক্লুড ড্রাগ ফিভার, অনেকদিন ধরে যদি কোনো অ্যান্টিবায়োটিক চলে বা কিছু করবো সেটাকে বন্ধ করব যাতে ড্রাগ ফিভারটাকে আমরা এক্সক্লুড করতে পারি। এবার এই করে ধরো পিডিসি ইজ প্রেজেন্ট, পিডিসি মানে প্রিন্সিপাল ডায়াগনস্টিক ক্লু, একটা ডেফিনিট ক্লু যদি আমি পাই খুঁজে, সেই দিকে আমি আমার ইনভেস্টিগেশনগুলোকে চালিয়ে দেবো। অজস্র রকম ইনভেস্টিগেশন হতে পারে, তার মধ্যে এলোপ্যাথি তো হাজার হাজার ইনভেস্টিগেট করা যায় না, আমরা স্পেসিফিক ওই ডায়াগনস্টিক ক্লুটা দেখব। ধরো একজন পেশেন্ট এসছে, একটা 25-30 বছরের একটা ছেলে, তাকে আমি জিজ্ঞেস করে জানলাম সে কি করে, না সে সুইপার, মিউনিসিপ্যালিটি সুইপার, ড্রেনে নেমে ড্রেন ফেন পরিষ্কার করতে হয়, ট্যাঙ্ক পরিষ্কার করতে হয় ইত্যাদি। পেশেন্টটা নিয়ে এসছে একটা হাই ফিভার, তার একটা চিল অ্যান্ড রাইগার রয়েছে, একটা ইউরিন আউটপুট কমে গেছে, পেচ্ছাপ হয়তো জ্বালা করছে, একটু হয়তো ডিসওরিয়েন্টেশন রয়েছে ইত্যাদি। এই পেশেন্টটাকে আমাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে এর কোনো লেপ্টোস্পাইরোসিস হয়েছে কিনা, কারণ লেপ্টোস্পাইরোসিস কি থেকে হয়, ইঁদুরের পেচ্ছাপ থেকে হয়, ইনফেক্টেড একটা র্যাটের ইউরিন থেকে এটা হয়। পেশেন্টটা ড্রেনে নেমে পরিষ্কার করে, ওই সমস্ত ট্যাঙ্ক ফ্যাঙ্কে যায় ইত্যাদি, সেখানে একটা ছুঁচোকে কামড়ে দিয়েছে, হতেই পারে, ও বুঝতেও পারবে না, ড্রেনের মধ্যে পা ডোবানো আছে, একটা ছুঁচো কামড়ে দিল, পেশেন্ট বুঝতেও পারবে না, ঠিক আছে। ওই যে কামড়ালো বা ওর যে সেই ছুঁচোর পেচ্ছাপ ইনফেক্টেড ছুঁচোটার ইউরিনটা দিয়ে ওর ইউরিনটা হয়ে গেল, কন্টামিনেটেড হলো, দ্যাট মে গিভ রাইজ টু আ লেপ্টোস্পাইরোসিস। দিস ইজ কোয়াইট কমন, ঠিক আছে। এইরকম যদি আমি একটা স্পেসিফিক ডায়াগনস্টিক ক্লু কিছু পাই, তার কাজের জায়গা থেকে, তার কি ধরনের কাজ করে, কি কি করেছে ইত্যাদি থেকে, তাহলে আমরা সেই দিকে ইনভেস্টিগেশনটাকে আমরা চালনা করব। তো সেই রকম যদি কোনো প্রিন্সিপাল ডায়াগনস্টিক ক্লু পাই, আমরা সেই দিকে গাইডেড ডায়াগনস্টিক টেস্ট করবো, তাতে যদি ডায়াগনোসিস হয়ে যায় ভালো, যদি নো ডায়াগনোসিস হয় আমরা চলে যাবো এদিকে কি না, পিডিসি যেখানে অ্যাবসেন্ট সেখানে করা হয় যেটা ক্রায়োগ্লোবুলিন অ্যান্ড ফান্ডোস্কোপি। এতে যদি কিছু স্পেসিফিক লিশন খুঁজে পাওয়া যায় বা তা যদি না পাওয়া যায়, তখন লেভেল গ্লুকোসাইড সিন্টিগ্রাফি করা হয় আর গ্যালিয়াম স্ক্যান করা হয়। এইটা করে এই সিন্টিগ্রাফি যদি নর্মাল থাকে, তাহলে আবার নতুন করে হিস্ট্রি নেওয়া হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করা হবে, করে দেখতে হবে যে স্পেসিফিক কিছু ক্লু পাওয়া যাচ্ছে কিনা। যদি ডায়াগনোস হলো ভালো, না ডায়াগনোস হলে তখন আমরা চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করব, দরকার হলে টেম্পোরাল আর্টারি বায়োপসি করব টু লুক ফর টেম্পোরাল আর্টারিটিস। তাতেও যদি না ডায়াগনোসিস হয়, পেশেন্ট যদি স্টেবল থাকে, তাহলে আবার ফ্রেশ সেট অফ হিস্ট্রি নেওয়া এবং কোনো প্রিন্সিপাল ডায়াগনস্টিক ক্লু যদি এর মধ্যে আবার এসে গিয়ে থাকে সেটার দিকে করব। একদম যদি কিছু না হয়ে যায় তাহলে আমাদের ওই নিউপ্যাথিক বলে ছেড়ে দিতে হবে তখন। তো মেন ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যতক্ষণ আমার আন্ডারে ভর্তি আছে আমাকে খুব ক্লোজলি তাকে ফলো করতে হবে, তার কোনো রকম সিমটম স্পেসিফিক আমি দেখতে পাচ্ছি কিনা, কোনো স্পেসিফিক সায়েন্স কিছু দেখতে পাচ্ছি কিনা, পেলেই সেই লাইনে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এর এই রকম কিছু আছে কিনা, আমি সেই অনুযায়ী তার ইনভেস্টিগেশন গুলোতে চালাতে হবে। এটা মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন অফ পাইরেক্সিয়া পার্নিয়াম অরিজিন, এটা ডিটেলে আমি যাচ্ছি না, অনেক আছে, এটা তোমরা ডেভিডসনস টেক্সট বুক অফ মেডিসিনে পাবে, বই থেকে দেখে নিও, কিন্তু এটা দেখতে হবে, মানে অনেক কিছু আছে, দেখে নিও এটা। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টিগেশন কি কি করা যেতে পারে, এটাও আসছে ওই এক বই পড়ে আছে। তারপর এটা ছবিটা একটু ইন্টারেস্টিং, এটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে একটা পেশেন্ট ফিভার নিয়ে এসছে, তাকে আমরা র্যাপিডলি কি কি ভাববো, বিভিন্ন সিস্টেম ওয়াইজ আমাদের ভাবতে হবে। এলোপ্যাথি মাথা চুল থেকে তো ফলিকুলাইটিসও হতে পারে, তো ইউরিন ইনফেকশন হতে পারে, এরকম ভাবে তো তুমি একটা জ্বরের পেশেন্টকে তুমি ডায়াগনোজ করতে পারবে না। সেটা আমরা কিরকম ভাবে ভাবি যে জোন অনুযায়ী, প্রথমে যদি আমি ইনফেক্টিভ কজ ভাবি তাহলে এক একটা ক্লাস্টারে ভাবতে হবে। ধরো আমরা প্রথমেই যদি একটা সিএনএস ইনফেকশন বলে যদি আমরা সন্দেহ করি, তাহলে সিএনএস ইনফেকশনের কি কি কারণ হতে পারে, ব্রেন অ্যাবসেস, একটা এনকেফ্যালাইটিস হতে পারে, একটা জেনারেল নিউরোসার্জিক্যাল ইনফেকশন হতে পারে, ধরো একটা টিউমার রয়েছে এখানটা ধরো একটা সিএনএস টিউমার রয়েছে, সেটা ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইনও হতে পারে। আবার কি
একটা এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, চোখের ভিতরে অরবিটের পিছন দিকে একটা ইনফেকশন রয়েছে, বা মেনিনজাইটিস হতে পারে অ্যাজ এ হোল ইনফেকশন অফ দ্য হোল মেনিনজেস। এটা গেল আমার সিএডএস ইনফেকশনের কথা। এর সাথে সেরিব্রাল ম্যালেরিয়াটাও ভাবতে হবে। এই সিটির এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? একটা টিউবারকুলোসিস উইথ এনহ্যান্সমেন্ট অফ দ্য টেম্পোরাল রিজিয়ন। এই টেম্পোরাল রিজিয়নে একটা এনহ্যান্সমেন্ট দেখা যাচ্ছে, তার সাথে হার্পিস সিমপ্লেক্স এনকেফ্যালাইটিস রয়েছে বলে লিখেছে। তার এই ছবিতে অত ভালো বোঝা যাচ্ছে না, আরো সুন্দর হলে বোঝা যেত। এটা হচ্ছে টিউবারকুলোসিস বললাম, সরি, এমআরআই। একটা এমআরআই পিকচার যার মধ্যে হার্পিস সিমপ্লেক্স এনকেফ্যালাইটিসের ফিচার্স আছে, আর এই জায়গাতে টেম্পোরাল লোবটাতে একটা এনহ্যান্সমেন্ট রয়েছে, কারণ এই জায়গাটা স্পেসিফিক্যালি বেশি ইনভলভ হয়েছে। আর যদি আমি ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশনের কথা ভাবি, তাহলে দেখো লিভার অ্যাবসেস, হেপাটাইটিস, biliary ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস কিডনিতে, কোলাইটিস, পেরিটোনাইটিস, টিউবোভারিয়ান অ্যাবসেস, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, ডাইভার্টিকুলাইটিস, বিভিন্ন রিজিয়ন ধরে ধরে যেখানে তুমি এক্সামিনেশন ফাইন্ডিং পাবে সেই জায়গাটাতে তোমাকে দেখতে হবে কিছু আছে কিনা। একটা সিটি অ্যাবডোমেনের মধ্যে তুমি একটা পায়োজেনিক লিভার অ্যাবসেস এখানে দেখতে পাচ্ছ। এইটা এখানে সিটি অ্যাবডোমেনে একটা ডাইভার্টিকুলার অ্যাবসেস দেখা যাচ্ছে, এই জায়গাটাতে কাছে এলে দেখতে পাবে। মানে সিসিটি অ্যাবডোমেন করলে তুমি এখানে এইভাবে ডায়াগনস্টিক ক্লুটা পাবে। নিচের এটা হচ্ছে স্কিন আর সফট টিস্যু ইনফেকশনের একটা কম্পোজিট, যা স্কিমেটিক ওয়াইলি দেখানো হয়েছে। এইটা এপিডার্মিস, এই জায়গাটা ডার্মিস, তার নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট, তার নিচে ডিপার ফাসার প্লেন্স, তার নিচে মাসল, এখানে বোনস রয়েছে। এবার বিভিন্ন জায়গাগুলোর ইনভলভমেন্টে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। যখন একদম এপিডার্মিসে হচ্ছে ইম্পেটাইগো, যদি এপিডার্মিস আর ডার্মিসটাকে মিলে হচ্ছে তখন সেটাকে বলবে এরিসিপেলাস বা একথাইমা। যদি নিচে ফ্যাটটাকেও সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে শুধু ইনভলভ করে, দ্যাট ইজ এ সেলুলাইটিস হুইচ ইজ ফাউন্ড ভেরি অফেন। তার নিচে ফাসার লেভেলটাকে যদি এ করে, এগুলো অনেক ইনফেকশন দিতে হয়, নেক্রোটাইজিং ফাসাইটিস। তোমার এখানে যদি একটা পাস কালেকশন হয়ে যায়, একটা অ্যাবসেস হয়, সেটা পায়োমাইসাইটিস। অস্টিওমাইলাইটিস মানে বোনের ইনভলভমেন্ট, এইগুলো কমনলি স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের মধ্যে আমরা দেখে থাকি। এইটা কি? একটা সেলুলাইটিস হয়েছে পায়ে, সুপারফিশিয়াল একটা ইনফেকশন, মানে ডার্মিস, এপিডার্মিস এবং সাবকিউটেনিয়াস ফ্যাট তিনটাকে ইনভলভ করেছে এবং ইটস র্যাপিডলি স্প্রেডিং। যত বাড়বে এটা আন্ডারলাইং বোনকে ধরে নিতে পারে, তখন একটা সেলুলাইটিস অফ দ্য লেগ এখানে হবে। তো এইরকম ভাবে আমরা যদি এক্সামিনেশনে অবভিয়াস কিছু পাই, তার থেকে আমরা কজটা দেখে সেই অনুযায়ী গোল ডিরেক্টেড ইনভেস্টিগেশন করতে পারি এবং তার থেকে ডায়াগনোসিসটা সহজে হয়ে যায়। নেক্সট হচ্ছে কয়েকটা কথা ফ্যাকটিসিয়াস ফিভারের ব্যাপারে। ফ্যাকটিসিয়াস ফিভার মানে কি? আমরা ছোটবেলায় গল্পের বই যেগুলো পড়তাম, পাগলা দাশু ক্লাসে যাবে না বলে ওই নানা রকম ভাবে একটা জ্বর তৈরি করে ফেললো, তৈরি করে সেটা দেখালো, গেল না। কিভাবে করলো? বগলের তলে একটা পেঁয়াজ নিয়ে বা একটা রসুন নিয়ে রোদে দাঁড়িয়ে থাকলো, খানিকক্ষণ গা গরম হয়ে গেল, গিয়ে বললো এ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। ওটা বানানো কথা, ওরকম ভাবে জ্বর কোনোদিন বানানো যায় না, কিন্তু এরকম নানা রকম ভাবে লোকে মেলিঙ্গারিং করে ফিভার আর্টিফিশিয়ালি বানায়। মাকে বললো মা জ্বর জ্বর লাগছে, মা বললো দেখি থার্মোমিটারটা দিয়ে, মুখের থার্মোমিটারটা দিয়ে মা একটু খাবার টাবার কিছু আনতে গেল, সে বদমাইশি করে একটা গরম কিছুর মধ্যে থার্মোমিটারটাকে এরকম করে র্যাপ করে রেখে তারপর মুখে দিল, মা এসে দেখলো বাবা আর কত টেম্পারেচার উঠে গেছে। দিস ইজ ফ্যাকটিসিয়াস ফিভার, অ্যাকচুয়াল ফিভার নয়, বাট ফেব্রিকেটেড। ঠিক আছে, সেটা ক্লু কি কি? একজন ডাক্তার হিসেবে তোমার সামনে ক্লু কি কি যে জ্বর আছে কি নেই? পেশেন্ট হু লুকস ওয়েল, পেশেন্টকে দেখে মনে হচ্ছে না অসুস্থ, ফ্রেশ আছে। একটা পেশেন্ট যার 2 দিন 3 দিন ধরে জ্বর আছে, তার তো একটা টক্সিক লুক থাকবে মিনিমাম। পেশেন্ট একদম দেখতে খুব ফ্রেশ, অথচ সে দেখাচ্ছে তার টেম্পারেচার চার্ট দেখাচ্ছে তার প্রচুর জ্বর। বিজার টেম্পারেচার চার্ট উইথ অ্যাবসেন্স অফ ডায়োডাল ভ্যারিয়েশন। একটা নির্দিষ্টভাবে যে ভ্যারিয়েশন দেবে, যে সকালের দিকে জ্বরটা বাড়ছে, বিকেলের দিকে কমে যাচ্ছে, বা সকালে দুপুরে বিকেলে 3 বার বাড়ছে, বাকি সময়টা কমে আসছে, এরকম পরপর 3 দিন 4 দিন একটা প্যাটার্ন থাকার কথা থাকে সাধারণত। সেরকম কোনো প্যাটার্ন নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় হঠাৎ করে জ্বর বাড়ছে, কমছে, কোনো নির্দিষ্ট কোনো ছক নেই। এরকম যদি হয়, টেম্পারেচার যদি 41 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, খুব হাই টেম্পারেচার,
সেক্ষেত্রে দেখতে হবে যে সত্যি সত্যি অতটা আছে কিনা, অন্যান্য ব্যাপারগুলো, তার অন্যান্য ক্লিনিক্যাল ব্যাপারগুলো এর সাথে ট্যালি করছে কিনা। অ্যাবসেন্স অফ সোয়েটিং ডিউরিং ডিফারভেসেন্স, জ্বর যখন ছাড়ছে তখন পেশেন্টের সোয়েটিং হচ্ছে কিনা। খুব হাই ফিভার যখন কমে যাবে তখন তার সাথে পেশেন্টের সোয়েটিং হওয়ার কথা, সেটা হচ্ছে না। নর্মাল ইএসআর এন্ড সিআরপি ডেসপাইট হাই ফিভার, ফিভার যত হাই হবে তার সাথে কারেসপন্ডিংলি ইএসআর এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ার কথা। কিছুই বাড়িনি, ওটা একদম নর্মাল আছে, অথচ পেশেন্টের খুব হাই ফিভার, এটা কখনো হওয়ার কথা নয়। এভিডেন্স অফ সেলফ ইনজেকশন অর সেলফ হার্ম, এই পেশেন্ট ড্রাগ অ্যাবিউজার হতে পারে, সে ফিভার করছে, ফ্যাব্রিকেট করছে, এটা হতে পারে। আর কি, নর্মাল টেম্পারেচার ডিউরিং সুপারভাইজ মেজারমেন্ট, পেশেন্টকে যখন পেশেন্ট নিজে বলছে যে আমার এই জ্বর পাওয়া গেছে, আমি বাড়িতে মেপেছি, তখন দেখা যায় ফিভার, অথচ তুমি যখন ক্লিনিকে মাপছো বা হসপিটালে ভর্তি আছে, তুমি তোমার সিস্টার যখন মাপছেন তখন দেখা যাচ্ছে নর্মাল রেকর্ডিং। দিস ইজ ভেরি সাজেস্টিভ অফ ফ্যাক্টিসাস ফিভার। This becomes sometimes very important in the medico-legal cases. এইটা আমাদের মোটামুটি ফিভার অফ আননোন অরিজিন নিয়ে আমাদের এটুকুই আলোচনা। এর মধ্যে তোমাদের আলাদা করে যেটা করতে হবে, ওই যে দুটো চার্ট দেখালাম, ওই চার্ট দুটো ডেভিডসন থেকে ভালো করে দেখে নিও, কারণ ওটা অনেক ইন্ট্রিকেট এবং অনেক বড় চার্ট আছে, বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জটিল বলে এড়িয়ে চলে গেলাম সেটা করো না, কারণ ওটা লাগে, দেখে নিও। নেক্সট উইল ডিসকাস সাম জেনারেল ইস্যুস অ্যাবাউট দ্য ফিভার। ঠিক আছে, এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে, ওরাল প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে, অনেক জায়গায় লাগবে এবং নিজেদের জেনে রাখাও দরকার ফর ইউর প্রফেশনাল লাইফ। 7-8টা স্লাইড আছে, আমি জানি না কতটা টাইম পাবো, কিছুটা ডিসকাস করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার বলতে আমরা কি বুঝি। নর্মাল ইজ 98 ডিগ্রি ফারেনহাইট টু 99 ডিগ্রি ফারেনহাইট উইথ আ ডায়োনাল ভ্যারিয়েশন অফ 1.5 ডিগ্রি ফারেনহাইট। সারাদিনে 1.5 ডিগ্রি অব্দি টেম্পারেচার ওঠানামা করতে পারে। মিনিমাম হবে সকালবেলা, ম্যাক্সিমাম হবে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা, কারণ তুমি সারাদিন কাজ করছো, নানা রকম মেন্টাল স্ট্রেসে আছো, নানা রকম পরিশ্রম হচ্ছে, বডিতে হিট জেনারেশন হচ্ছে, কাজেই সন্ধ্যাবেলা টেম্পারেচারটা বেশি হবে। সাবনর্মাল হচ্ছে যদি 98 ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, সেটা হচ্ছে সাবনর্মাল। নর্মাল টেম্পারেচার আমরা কোনটাকে বলি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে দেখবে 98.54 ডিগ্রিতে একটা অ্যারো দেওয়া থাকে, মানে দ্যাট ইজ নর্মাল টেম্পারেচার। তার নিচে হলে 98 এর নিচে হলে সেটা সাবনর্মাল। যদি 99 এর ওপর হয় সেটা হচ্ছে পাইরেক্সিয়া অর ফেব্রাইল। যদি 95 এর নিচে চলে আসে সেটাকে আমরা বলবো হাইপোথার্মিয়া। দেয়ার আর স্পেসিফিক কজেস অফ হাইপোথার্মিয়া, আমি পরে আসছি। আর কি, যদি 106 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাকে বলা হবে হাইপার পাইরেক্সিয়া। তাহলে দুটো টার্ম, হাইপোথার্মিয়া অ্যান্ড হাইপার পাইরেক্সিয়া। হাইপোথার্মিয়া হচ্ছে 95 এর নিচে, হাইপার পাইরেক্সিয়া হচ্ছে 106 এর উপরে। মেথডস অফ টেকিং টেম্পারেচার কি কি, সাইট ওয়াইজ, ওরাল, অ্যাক্সিলারি, রেকটাল। এখন আরেকটা এসছে, সেটা হচ্ছে নন ইনভেসিভ সারফেস টেম্পারেচার, যেটা কোভিডের পিরিয়ড থেকে এসছে। পেশেন্টকে টাচ না করে যাতে টেম্পারেচার নেওয়া যায়, তার জন্য একটা টেম্পারেচার গান পাওয়া যায়, দেখেছো হয়তো, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। পেশেন্টের কপালের কাছে নিয়ে গিয়ে মোটামুটি 1 থেকে 1.5 সেন্টিমিটার দূরত্ব রেখে ক্লিক করলে টেম্পারেচার রেকর্ডিং চলে আসে। ওটা অ্যাকচুয়ালি আমাদের শরীর থেকে যে ইনফ্রারেড যে রেডিয়েশনটা সবসময় বেরোচ্ছে, সেটাকে সেন্স করে টেম্পারেচারটা মাপা হয়। খুব স্পেসিফিক পাওয়া যায় না, বাট ইটস রিলায়েবল ফর স্ক্রিনিং পারপাস। তুমি একটা চেম্বার করছো, বাইরে 25খানা পেশেন্ট বসে আছে, এবার এর মধ্যে কোন কোন পেশেন্ট জ্বর, পেশেন্ট বলছে না আমার জ্বর, কোন কোন পেশেন্টের জ্বর আছে সেটা তোমার অ্যাটেন্ডেন্ট ওইভাবে দেখে স্ক্রিন করে ফেলতে পারবে যে এই লোকগুলো জ্বর হয়েছে, তাদের সে দরকার হলে একটু আলাদা বসাতে পারবে, অন্যদের থেকে একটু আইসোলেট করে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, মেথডস গুলো কি কি। ওরাল, এক্ষেত্রে কি করা হয়, থার্মোমিটারটাকে জিভের তলায় রাখা হয়, টাঙের নিচে। পেশেন্ট ঠোঁট দিয়ে চেপে থাকবে, দাঁত দিয়ে কখনো চাপবে না, ঠোঁট দিয়ে থার্মোমিটারটাকে চেপে রাখবে, নাক দিয়ে ব্রিথ করতে থাকবে। অ্যাক্সিলারি কিংবা গ্রয়েনে কাদের দেওয়া হয়, একদম ছোট বাচ্চাদের, ছোট অ্যাক্সিলার, সেখানে থার্মোমিটার রাখার মতো জায়গা নেই, গ্রয়েনে দিয়ে পাটাকে মুড়ে রেখে সিস্টার ধরে রাইট রইল, এভাবে করা যেতে পারে। রেকটাল সবচেয়ে অ্যাকিউরেট, সবচেয়ে রিলায়েবল, কিন্তু কিছু স্পেসিফিক প্রবলেম আছে, সেগুলোতে পরে আসছি। এবার হচ্ছে প্রত্যেকটাতেই, মুখেই বলো, অ্যাক্সিলাতে বলো, বা গ্রয়েনে বলো, বা রেকটালে, প্রত্যেক জায়গাতেই আইডিয়ালি 2 মিনিট থার্মোমিটারটাকে রাখা উচিত। 2 মিনিট মিনিমাম
হাফ মিনিট রাখতেই হবে, হাফ মিনিটের নিচে তুমি রিলায়েবল রিডিং পাবে না, ঠিক আছে? 2 মিনিট রাখতে পারলে ভালো, ইফ দ্য পেশেন্ট অ্যালাউজ দ্যাট, না হলে অন্তত হাফ মিনিট থার্মোমিটারটাকে রাখতেই হবে। মুখে যে টেম্পারেচার তুমি পাবে, মুখে বলি সরি, অ্যাক্সিলাতে বা গয়ানে যে এটা পাবে টেম্পারেচার পাবে, সেটা হচ্ছে সারফেস টেম্পারেচার। তার চেয়ে মুখের টেম্পারেচারটা ওরালটা 0.5 to 1 ডিগ্রি ফারেনহাইট বেশি হবে, যেহেতু মুখটা তুমি শরীরের ভিতর থেকে নিচ্ছ। সেখানে যা টেম্পারেচার তার থেকে অ্যাক্সিলারি বা গ্রয়নে যেটা আমরা মাপি সাধারণত, সেটা 0.5 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট কম হয়। আর রেক্টালি যেটা মাপা হচ্ছে সেটা ওরালের চাইতে আরো বেশি, 0.5 to 1 ডিগ্রি ফারেনহাইট আরো বেশি। মানে সবচেয়ে কম আমি পাবো অ্যাক্সিলাতে বা গ্রয়নে, যেটা আমরা সচরাচর নিজেরা মেপে থাকি, তার চেয়ে মুখে দিলে 0.5 to 1 ডিগ্রি ফারেনহাইট বেশি, রেক্টামে দিলে আরো 0.5 বা 1 ডিগ্রি বেশি। হলো, এটা মনে রাখতে হবে। অ্যাক্সিলা বা গ্রয়নে যা আছে তার চেয়ে মুখে 0.5 to 1 বেশি, সেখান থেকে আবার রেক্টামে আরো 0.5 to 1 বেশি। হুইচ সাইড ডু ইউ প্রেফার ইন ইনফ্যান্টস? ইনফ্যান্টদের হচ্ছে অ্যাক্সিলা বা গ্রয়নে করতে পারি। গ্রয়নে দিলে থাইটাকে এরকম করে মুড়ে ধরে রাখতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে একটু বড় ইনফ্যান্ট যদি হয়, অনেক সময় রেক্টালও দেওয়া হয়। ইফ নট মেনশনড, হুইচ সাইট ইজ প্রেফার্ড ফর রেকর্ডিং অফ টেম্পারেচার? যদি তোমাকে বলে না দেয় যে তুমি কোনখানে মাপবে, তাহলে ওরাল মাপাটাই বেস্ট। কারণ ইফ দ্য ওরাল টেম্পারেচার ক্রসেস 99 ডিগ্রি ফারেনহাইট, the patient is febrile. In axilla, when the temperature is above 98.6 degree or 37 degree Fahrenheit, ওইখানটা দিয়ে অ্যারো দেয়া আছে, it is said the patient is running a temperature. অ্যাক্সিলার একটা অসুবিধা হচ্ছে যদি পেশেন্টের সোয়েটিং হয়, ঘাম হতে থাকে, বা যদি ভেসো কনস্ট্রিকশন থাকে ডিউ টু কোল্ড ওয়েদার। তুমি একটা ঠান্ডা জায়গায় পাহাড়ের ওপর রয়েছো বা খুব হাওয়া চলছে, টেম্পারেচার কমে গেছে, সেখানে অ্যাক্সিলারতে তোমার লোকাল টেম্পারেচারটা যেহেতু একটু কমে গেছে, অ্যাকুরেট রিডিং হবে না। কিন্তু মুখের ভেতরটা তাতে এফেক্টেড হবে না, মুখে তুমি অ্যাকুরেট রিডিং পাবে। নেক্সট ইজ কন্ট্রাইন্ডিকেশনস ফর টেকিং ওরাল টেম্পারেচার। কখন আমি মুখে দেব না থার্মোমিটার? এক নম্বর হচ্ছে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন দেব না, কারণ বাচ্চা যদি বাই চান্স মুখে করে দেয়, মারি যদি দেয়, বা একটু বড় বাচ্চা যার দাঁত আছে যদি করে দেয়, তাহলে থার্মোমিটার ভেঙে যাবে, দ্যাট উইল বি ডিজাস্টার্স ফর দ্য পেশেন্ট। 2 নম্বর হচ্ছে যদি মেন্টালি ডাল পেশেন্ট হয় বা ডাউন সিনড্রোম ইত্যাদি হয়, পেশেন্ট তো বুঝতে পারবে না তার কি হচ্ছে না, যে সে তার জোরে কামড়ে দিল, ভেঙে গেল থার্মোমিটারের বাল্বটা, তার মার্কারিও তার মুখে চলে যাবে, ভাঙা কাঁচও তার মুখে চলে যাবে। ডিউরিং কনভালশনস অর রেকারেন্ট ফিটস, কনভালশন হওয়ার সময় অবভিয়াসলি আমরা মুখে দেব না, কারণ দাঁত টুথ ক্লিনচিং হবে, ভেঙে যেতে পারে, আরো নানা রকম ভাবে ইনজুরি হয়ে যেতে পারে। আফটার টেকিং হট টি, কফি অর চিউইং টোব্যাকো, এগুলো হলে মুখের ভেতরে লোকাল টেম্পারেচার বেড়ে যাবে, তখন মুখে দিয়ে আমি অ্যাকুরেট রিডিং পাবো না। ইনফ্লেমেশন উইদিন দ্য ওরাল ক্যাভিটি, ফর এক্সাম্পল আলসার ইন দ্য মাউথ, এক্ষেত্রেও মুখের ভিতরে ওরাল টেম্পারেচার বেশি থাকবে, অ্যাকুরেট রিডিং পাওয়া যাবে না। ডিউরিং সিভিয়ার ডিসনিয়া, পেশেন্ট এমনি প্রচন্ড হাঁপাচ্ছে, শ্বাস নিতে পারছে না, সেখানে তুমি থার্মোমিটারটা ঢুকে মুখ বন্ধ করে রাখুন, এটা তুমি বলতে পারবে না, করাতেও পারবে না। আনকনসাস আর রেস্টলেস পেশেন্ট, আনকনসাস পেশেন্ট কিভাবে রিয়াক্ট করবে তুমি জানো না মুখে দিলে, রেস্টলেস পেশেন্ট নড়াচড়া করবে, থার্মোমিটার ভেঙে যেতে পারে, দেওয়া যাবে না। ট্রিসমাস, ট্রিসমাস কাকে বলে? টিটানিতে হয়, টিটেনাসে হয়। ট্রিসমাস হচ্ছে যাকে লক জ বলা হয়, মুখের মধ্যে টুথ ক্লেজ করে মুখ একদম শক্ত হয়ে গেল, পুরো জয়ের মাসলগুলো এত শক্ত হয়ে গেছে তুমি মুখ খুলতে পারছো না, দাঁত একদম ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে ট্রিসমাস। ইট কমনলি অকার্স ইন টিটেনাস। এছাড়াও কিছু কিছু টক্সিসিটিতে হয়, অন্যান্য নানা কারণে হতে পারে। প্যারালিসিস অফ দ্য টাং, পেশেন্ট টাং ঠিক মতো মুভ করতে পারছে না, সেক্ষেত্রে সে আমি থার্মোমিটারটা দিলাম, জিভ দিয়ে সেটাকে চেপে রাখবে, এটা করতে পারবে না, যার ফলে দিয়ে লাভ হবে না। আর ইন মাউথ ব্রেদার্স, যাদের নাকে কোনো কারণে অবস্ট্রাকশন রয়েছে বা সিভিয়ার ওবেসিটি বা কিছু কারণে সে মাউথ ব্রিদিং করছে, সেই পেশেন্টকে আমরা মুখে দিয়ে করতে পারবো না, কারণ ব্রিথ করার জন্য টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে, সেখানে অ্যাকুরেট রিডিং আমরা পাবো না। তো এই 10টা কজ হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস ফর টেকিং ওরাল টেম্পারেচার। দিস ইজ ভেরি কমনলি আস্কড ইন দ্য ওরাল এক্সামিনেশন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কজেস অফ হাইপোথার্মিয়া, কজেস অফ হাইপারপাইরেক্সিয়া। হাইপোথার্মিয়া মানে কি?
95 ডিগ্রি ফারেনহাইটের কম টেম্পারেচার। সেটা কিসে কিসে হতে পারে? মিক্সিডিমা কোমা থেকে হতে পারে। হাইপো অ্যাড্রিনাল কর্টেক্স ফাংশন তার হাইপোথাইরয়েডিজমের একদম এক্সট্রিম পজিশন যে মিক্সিডিমা হয়ে যেতে পারে, তার থেকে যে ক্রাইসিসটা হয় মিক্সিডিমা কোমা, তাতে এরকম হাইপোথার্মিয়া হতে পারে। আর কি? প্রলংড এক্সপোজার টু কোল্ড ইন স্ট্রিট বেগার্স অ্যাক্সিডেন্টাল কনসিকুয়েন্সেস। একটা পাহাড়ের উপর বা কোনো জায়গায় ঠান্ডা পরিবেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ভিকটিম পড়ে আছে অনেকক্ষণ ধরে, তাদের একটা সিভিয়ার হাইপোথার্মিয়া হয়ে গেছে। পেরিফেরাল সার্কুলেটরি ফেলিয়ার ডিউ টু এনি কজ, যে কোনো সিভিয়ার ডিকম্পেনসেটেড শকে হতে পারে হাইপোথার্মিয়া। এন্টেরিক ফিভার ইফ অ্যাসোসিয়েটেড উইথ হেমারেজ অর পারফোরেশন, আজকাল অতটা হয় না, কিন্তু এন্টেরিক ফিভার যেটা ঠিকমতো ডায়াগনোসিস হয়নি বা ট্রিটমেন্ট হয়নি বা নেগলেক্টেড হয়েছে, তার ফোর্থ উইক অফ দ্য ডিজে ইউজুয়ালি দ্য ফিভার কামস ডাউন বাই ক্রাইসিস, মানে হুশ করে টেম্পারেচার নেমে গেল, ভিতরে ব্লিডিং হলো, তার টেম্পারেচার প্রচন্ড ড্রপ করে গেল, পেশেন্ট শকে চলে গেল, পেশেন্ট মারা গেল। এই জিনিসটা আগে হতো, এখন আর হয় না ফরচুনেটলি, কিন্তু এক্ষেত্রে হাইপোথার্মিয়া হতে পারে। আর কি? হাইপোগ্লাইসেমিয়া, প্যান হাইপোপিটুইটারিজম, আর্টিফিশিয়াল হাইপোথার্মিয়া ইনডিউসড ইন ওপেন হার্ট সার্জারি। আগে ওপেন হার্ট সার্জারির সময় পেশেন্টের মেটাবলিক ডিমান্ডটাকে কমিয়ে দেওয়ার জন্য পেশেন্টকে ফ্রিজ করা হতো, খুব ফ্রিজ বলবো না, টেম্পারেচার অনেক কমিয়ে দেওয়া হতো সারা শরীরে, যাতে তার মেটাবলিক ডিমান্ডটা শরীরে অনেক কমে যায়। তখন হার্ট লাং মেশিন দিয়ে আর্টিফিশিয়ালি সার্কুলেশনটা চালানো হয়, যাতে তার উপর মেটাবলিক ডিমান্ডটা বেশি না থাকে, সেজন্য করা হতো। তো এই 7টা কজের মধ্যে দেখো 3টে হচ্ছে এন্ডোক্রিনাল কজ, মিক্সিডিমা কোমা, প্যান হাইপোপিটুইটারিজম, হাইপোগ্লাইসেমিয়া, এগুলো তোমার এন্ডোক্রিনাল কজ। বাকি কতগুলো হচ্ছে আর্টিফিশিয়াল হাইপোথার্মিয়া ইনডিউসড বাই ওপেন হার্ট সার্জারি আর প্রলংড এক্সপোজার টু কোল্ড ইন অ্যাক্সিডেন্টালি, এগুলো হচ্ছে ম্যানমেড বা আর্টিফিশিয়াল কজেস। কজেস অফ হাইপারপাইরেক্সিয়া কি? মানে 106 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচার হবে, এগুলো এরকম কি পজিশন? একটা হচ্ছে ম্যালেরিয়া, আমরা জানি প্রচন্ড জ্বর উঠে যায়, সেপ্টিসিমিয়াতে হতে পারে, এনকেফেলাইটিস অ্যান্ড আদার মেনিনজাইটিস থেকে হতে পারে, পোন্টাইন হেমারেজ ইজ ভেরি নটোরিয়াস ফর সিভিয়ার হাইপারপাইরেক্সিয়া, লোবার নিউমোনিয়া থেকে হতে পারে, হিট স্ট্রোক থেকে হতে পারে খুব কমনলি। কজেস অফ ফিভার উইথ সাডেন আনকনসিয়াসনেস, সাডেন আনকনসিয়াসনেস কখন হতে পারে? মেইনলি সিএনএস ইনফেকশনস, এনকেফেলাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড স্টেট, পাইরেক্সিয়া complicated by metabolic disorders like hypoglycemia, and rarely in ধাতুরা পয়জনিং। আগে ধুতুরোর বীজ বেটে খাইয়ে দেওয়া হতো, অনেক সময় এইভাবে পয়জনিং করা হতো, সেগুলো থেকে এরকম হাইপারপাইরেক্সিয়া অনেক সময় হতে পারত। আর একটা ড্রাগ ছিল আগে প্রচুর ব্যবহার হতো, ড্যান্ট্রোলিন সোডিয়াম বলে, তার থেকে এরকম একটা প্রচন্ড হাইপারপাইরেক্সিয়া উইথ সাডেন আনকনসিয়াসনেস হতো। হোয়াট ইজ হেকটিক টেম্পারেচার? আমরা খুব ক্যাজুয়ালি হেকটিক টেম্পারেচার কথাটা ব্যবহার করি। সাইন্টিফিক্যালি হেকটিক টেম্পারেচার হচ্ছে when there is a big swing in the temperature and the temperature rises with chill and rigor, then persists for few hours and suddenly falls with profuse sweating. হঠাৎ করে জ্বর বাড়লো, খুব কাঁপুনি দিয়ে বেশ কিছুক্ষণ জ্বরটা ওরকম হাই থাকলো, তারপর হঠাৎ করে আবার হুশ করে নেমে গেল, প্রচন্ড সোয়েটিং। এটা হচ্ছে হেকটিক টেম্পারেচার। এর কমন কজ হচ্ছে যদি কোনো পাস শরীরে কোথাও থাকে, পেন্টাপ পাস এনিভার ইন দ্য বডি, লাং অ্যাবসেস হতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, লাংয়ের ওয়ালে এম্পাইমা থোরাসিস হতে পারে, এম্পাইমা অফ গল ব্লাডার হতে পারে, গল ব্লাডারের মধ্যে একটা পাস জমে অ্যাবসেসের মতো হয়ে গেছে, সাব ডায়াফ্রামেটিক অ্যাবসেস, যেটা সচরাচর ঝট করে দেখা যায় না। আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ডায়াগনোস করা খুব মুশকিল হতো, কারণ ইমেজিং ছিল না। এখন ইউএসজি করে সহজেই ধরা যায় যদি তুমি সাসপেক্ট করো। আর কি? সেপ্টিসিমিয়া আর পাইমিয়া, রিয়ালি ইন অ্যাডভান্স টিউবারক্লোসিস, এইগুলোতে হেকটিক টেম্পারেচার হতে পারে। Causes of fever and fever with chill and rigor, very commonly asked in the examination, না বলতে পারলে কিন্তু ফেল করে যাবে। 1 নম্বর হচ্ছে ম্যালেরিয়া, 2 ইউটিআই, এনি অ্যাবসেস এনিওয়্যার ইন দ্য বডি, লাং অ্যাবসেস, লিভার অ্যাবসেস, এম্পাইমা থোরাসিস, এম্পাইমা গল ব্লাডার, সাব ডায়াফ্রামেটিক অ্যাবসেস, যেগুলো যে কোনোটাতে ফিভারের সাথে চিল অ্যান্ড রাইগার হবে। আর কি? সেপ্টিসিমিয়া আর পাইমিয়া, কোলানজাইটিস মানে বাইল ডাক্টের ইনফেকশন, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, থ্রম্বোফ্লোবাইটিস এটসেট্রা। এর সাথে আরেকটা কজ ঢাকা পড়ে গেছে, সেটা হচ্ছে লোবার নিউমোনিয়া।
হোয়াট ইজ মেন্ট বাই ফল বাই ক্রাইসিস অ্যান্ড ফল বাই লাইসিস, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ফল বাই ক্রাইসিস মানে টেম্পারেচার ফল করছে কিভাবে, ক্রাইসিস মানে হচ্ছে হুশ করে টেম্পারেচার নেমে গেল, প্রচন্ড সোয়েটিং হলো, একটা শকের মতো পজিশন হলো। কিছু কিছু ক্ষেত্রে এটা হয় কোথায়, অ্যাকিউট লোবার নিউমোনিয়া, এন্টেরিক ফিভার কমপ্লিকেটেড বাই হেমারেজ অর পারফোরেশন, অ্যাড্রিনাল ক্রাইসিস, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, সেপ্টিসেমিক শক। দিজ আর কমন কজেস অফ ফল বাই ক্রাইসিস। আর ফল বাই লাইসিস মানে কি, ওরকম হুশ করে হচ্ছে না, আস্তে আস্তে টেম্পারেচারটা কমে যাচ্ছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি। It falls gradually over several days. It is known as fall by lysis. কিসে কিসে হতে পারে, আনকমপ্লিকেটেড এন্টেরিক ফিভার, রিউমাটিক ফিভার, অ্যাকিউট ব্রঙ্কোনিউমোনিয়া এটসেট্রা। কমন কজেস অফ যেগুলো ফিভার সেগুলোতে সাধারণত ফল বাই লাইসিস হয়। হোয়াট ডু ইউ মিন বাই পিরিয়ডিক ফিভার? পিরিয়ডিক ফিভার আজকাল খুব একটা দেখা যায় না। এগুলো হচ্ছে একটা প্যাটার্নে জ্বরটা আসতো, একটা পিরিয়ডে জ্বর থাকলো, তারপর একদিন দুদিন তিন দিন জ্বরটা থাকলো না, তারপর আবার সেই জ্বরটা শুরু হলো। এইটা হচ্ছে পিরিয়ডিক ফিভার। তার মধ্যে একটা কারণ হচ্ছে হজকিন্স ডিজিজ, একটা হচ্ছে ব্রুসেলোসিস, একটা হচ্ছে রিল্যাপসিং ফিভার, এরকম ছিল। হজকিন্স ডিজিজেও আজকাল পিরিয়ডিক ফিভার অতটা দেখা যায় না। ওতে একটা টিপিক্যাল জ্বর থাকতো, তাকে বলা হতো পেল এবস্টেন্স ফিভার। পেল এবস্টেন্স ফিভারটা সেরকম কিরকম ছিল, 3 দিন ধরে জ্বরটা বাড়তো একটু একটু করে, 3 দিন টেম্পারেচারটা একই রকম থাকতো, তারপর 2 দিন কি 3 দিন ধরে টেম্পারেচারটা আস্তে আস্তে নেমে আসতো, নর্মাল হয়ে যেত, দিয়ে হয়তো 2-3 দিন কিছু থাকলো না, আবার বাড়লো, আবার একই এই সাইকেলটা রিপিট হতে থাকলো। এইটাকে বলা হয় পেল এবস্টেন্স ফিভার। ঠিক আছে, এই প্যাটার্নগুলো এখন আর খুব একটা পাওয়া যায় না, কিন্তু হতো এবং খুব ইন্টারেস্টিং বলে অনেক সময় এক্সামিনাররা এখনো জিজ্ঞেস করে যে হোয়াট ইজ পেল এবস্টেন্স ফিভার। রেকটাল টেম্পারেচার কখন ফেভার করা হয়, ওটা তো একটু ইনকনভেনিয়েন্ট, তোমার পক্ষে ইনকনভেনিয়েন্ট, পেশেন্টের পক্ষে আরো ইনকনভেনিয়েন্ট, কিন্তু কোন ক্ষেত্রে আমরা রেকটাল টেম্পারেচার নেওয়াটা প্রেফার করব, সেটা হচ্ছে যদি পেশেন্ট কোমাটোজড বা কোলাপসড বা এল্ডারলি পেশেন্ট হয়, একেবারে লিস্টলেস পড়ে আছে, খুব একটা এদের করার ক্ষমতা নেই, সারফেস টেম্পারেচার এমনি কমে গেছে, তাকে আমরা রেকটাল টেম্পারেচার নিলে খুব অ্যাকুরেট রিডিং পাবো। যদি পেশেন্ট ইনভ্যালিড হয়, নড়াচড়ার ক্ষমতা নেই, তাকে পিছনে একটা থার্মোমিটার বুঝলে বিশেষ কিছু আপত্তি করবে না, তাকে তুমি দিতে পারো। কলেরা পেশেন্টের কেমন কি না, প্রচন্ড পায়খানা হয়েছে, প্রচন্ড শকে চলে গেছে পেশেন্ট, তার সারফেস টেম্পারেচার এমনি খুব কমে গেছে, ঠান্ডা হয়ে গেছে গা, তার অ্যাকচুয়াল কোর টেম্পারেচার কত সেটা বুঝতে হলে তুমি যদি রেকটাল দাও, থার্মোমিটার দাও, সেখান থেকে তুমি ভালো একটা রিডিং পাবে। আর অ্যালজিড ম্যালেরিয়া হচ্ছে আদার নেম ফর ফ্যালসিপিয়ারাম ম্যালেরিয়া, ওতেও করা যায়। রেকটাল থার্মোমিটারটা কিন্তু আলাদা, আমরা সাধারণ যে থার্মোমিটার ইউজ করি, এই মানে ডিজিটাল থার্মোমিটার বা এমনি নর্মাল থার্মোমিটার যেগুলো আমরা ইউজ করি, সেগুলোর থেকে রেকটাল থার্মোমিটারটা একটু আলাদা, একটু লম্বা হয়, একটু মোটা হয়, শক্তপোক্ত, আর ওর ডগাটা ওরকম সরু হয় না, একটা বাল্বের মতো থাকে। কেন না, যখন ভিতরে ঢোকাবো ইনজুরি হওয়ার চান্সটা তাহলে অনেক কম থাকবে। তো এর ছাড়া আর দুটো জিনিস বলা বাকি ছিল, একটা হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, আর একটা হচ্ছে রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। নর্মালি আমরা হার্ট রেট কত ধরি, নর্মালি হার্ট রেট ধরি 72। এইবার নিয়ম হচ্ছে পার ডিগ্রি টেম্পারেচার রাইজের জন্য পালস রেট 10 করে বাড়ার কথা। মানে ধরো 72 তোমার নর্মাল টেম্পারেচার, তোমার 2 ডিগ্রি টেম্পারেচার বেড়েছে, তোমার 100 কি 100.5 মতো তোমার টেম্পারেচার হয়েছে, তাহলে তোমার পালস কত হওয়ার কথা, 2 ডিগ্রি বেড়েছে মানে 2 × 10 মানে 20 তোমার বাড়ার কথা, মানে 92 94 এরকম তোমার পালস রেটটা হওয়ার কথা, কিন্তু তোমার পালস রেট তুমি ভালো করে কাউন্ট করে দিচ্ছ 84 আছে। এটা হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, তোমার যতটা থাকার কথা ছিল তার চেয়ে কম রয়েছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। কিছু স্পেসিফিক ডিজিজে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া হয়, যেমন সিএনএস ইনফেকশনে কোনো কারণে যদি সিএনএস টেম্পারেচার বাড়ে, প্রেশার বাড়ে, তাহলে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া হয়, এটা একটা। আর রিলেটিভ ট্যাকিকার্ডিয়া কি, অবভিয়াসলি দ্য অপোজিট, তোমার ওই 10 করে যা বাড়ার কথা তাতে যা হওয়ার কথা তার চেয়ে বেশি রয়েছে, তোমার 2 ডিগ্রি বেড়েছে, ধরো 100 কি 100.5 তোমার টেম্পারেচার, তোমার থাকার কথা হচ্ছে 92 পালস রেট, সেখানে তোমার দেখা যাচ্ছে 106, 110, 120 এরকম একটা পালস রেট পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। তো এইগুলো মোটের ওপর বলার ছিল। আর পাইরেক্সিয়া নিয়ে নতুন করে আর বিশেষ কিছু মনে পড়ছে না, যদি কিছু হয় সেটা বলে দেবো পরে। আমাদের রেগুলার ক্লাস যখন হবে তখন ওই বাকি যেগুলো
এই নোজোকোমিয়াল সিচুয়েশনে ফিভার বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের, যে সমস্ত ইমিউনোকম্প্রোমাইজ বলতে কারা, এইচআইভি পজিটিভ যারা লং কন্টিনিউড একটা স্টেরয়েড থেরাপিতে আছে ফর ম্যালিগনেন্সিস অর নেফ্রোটিক সিনড্রোম অর একটা কোনো ট্রান্সপ্লান্ট হয়েছে, এই সমস্ত পেশেন্টের লং কন্টিনিউড একটা স্টেরয়েড থেরাপি চলতে থাকে বা অ্যাজাথায়াপিন, মাইক্রোফেনল এসব নিয়ে ট্রিটমেন্ট চলতে থাকে। এদের ক্ষেত্রে যেহেতু ইমিউনিটিটা অনেকটা কম থাকে, কিছু স্পেসিফিক ইনফেকশন এদের বেশি হওয়ার চান্স থাকে, সেগুলো থেকে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলোকে কি করে আমরা দেখব এবং কি করে সেগুলো থেকে